ডেফিনেটলি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা কথা বলবো বীজ নিয়ে এবং বীজের সামগ্রিক অবস্থা কেমন বাংলাদেশে এই মুহূর্তে তা নিয়ে আমাদের অতিথির সঙ্গে আজকে আমরা কথা বলবো। এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি সোপান মালিক, ব্যবস্থাপনা পরিচালক, AR মালিক সিডস প্রাইভেট লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমাদের দর্শকদেরকে যেমনটা বলছিলাম, বাংলাদেশে এই মুহূর্তে সারে বা বীজের কি অবস্থা সেটা আমরা জানবো। একদম শুরুতেই জানতে চাই যে দেশে বীজের অবস্থা আসলে এখন কেমন এবং বীজ খাতের সার্বিক অবস্থাটাও কেমন। সত্যি কথা বলতে আমরা যদি এতে দেখি বীজ একসময় 1971 থেকে 73 সাল পর্যন্ত আমরা যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লোক সংখ্যা ছিল মাত্র 7.5 কোটি। সে সময় কিন্তু আমাদের এখানে দুর্ভিক্ষ বলেন বা খাদ্যের ঘাটতি ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমানে যদি আমরা ধরি আমাদের লোক সংখ্যা 18 কোটি। এবং যে ব্যাপারই আছে সেটা হচ্ছে বীজের উন্নত মানের বীজ, এবং আমরা প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সবাই মিলে যেভাবে কাজ করা হচ্ছে এবং বীজের গুণগত মানকে সেই পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলে আমি বলবো যে 18 কোটি লোকের পরেও যেখানে ল্যান্ড কমেছে, রাস্তাঘাট বলেন, বাড়ি টাড়ির জন্য অনেক কিছু, মানে কি ল্যান্ডের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে কমেছে, তারপর কিন্তু আমাদের খাদ্য ঘাটতি নেই। তাহলে আমরা যদি ধরি আমাদের এখানে বর্তমানে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর সবাই মিলে যে বীজটা সাপ্লাই দিচ্ছে সেটা অনেক উন্নত মানের, এবং এটা একটা ভালো পজিশনে আমরা আছি। আচ্ছা, খাদ্য ঘাটতি নেই বলছিলেন, যে এখন যে বীজ খাতের মধ্যে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটা একটু জানতে চাই। দেখেন, বীজ খাতের যে ব্যাপারটা আছে, অনেকগুলো বীজ আছে যেটা হচ্ছে আমরা এখানে লোকালি হচ্ছে প্রোডাকশন করি, ঠিক আছে। এবং যে ব্যাপারটা আছে চ্যালেঞ্জের মধ্যে যে জিনিসটা হলো কি, আমাদের দেশটা মানে কি যে খুবই ল্যান্ডগুলো খুবই ছোট ছোট। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে সিড প্রোডাকশন, বড় আকারে সিড প্রোডাকশন করাটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সো কিছু কিছু ক্ষেত্রে যেটা আছে, আবার কিছু কিছু বীজ হচ্ছে আমরা এখানে প্রোডাকশনও করতে পারি না ওয়েদারের কারণে। সো ওই বীজগুলো বাদ দিয়ে আমরা লোকালি যে বীজগুলো প্রোডাকশন করছি সেটার আমি বলবো যে দিস ইজ এ ভেরি গুড থিংস। এটা একটা খুবই ভালো কন্ডিশন আছে। কিন্তু তারপরে যে জিনিসটা আছে সিড টেকনোলজি যদি বলেন, ঠিক আছে, সিড টেকনোলজির দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। কারণ কি বর্তমানে যে টেকনোলজিগুলো ওয়ার্ল্ডে অ্যাভেলেবল, ঠিক আছে। সো আমার যেটা মনে হয় যে আমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে বা ইভেন আমাদেরকে কিছু সহায়তা, যে ধরেন এই যে নিউ টেকনোলজিগুলো যদি নিয়ে এসে আমরা যদি বীজগুলোকে সংরক্ষণ এবং প্রসেসিং করতে পারি, ঠিক আছে, তার জন্য ট্রেনিং বলেন, টেকনিক্যাল নোহাউ বলেন, এই সাপোর্টগুলো পেলে পরে আমি মনে করি যে ইয়েতে আমাদের মেইন সমস্যা হচ্ছে যে বিদেশের সাথে আমাদের আফটার যে সিড প্রোডাকশন পর্যন্ত ঠিক আছে, কিন্তু সিড প্রোডাকশনের পরে যে টেকনোলজিটা আছে, ঠিক আছে, সেখানে আমাদের ঘাটতি আছে। এবং এগুলো দিজ আর ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। এখান থেকে যদি গভর্নমেন্টের আমরা সহযোগিতা এবং সহজলভ্যে যদি আমরা ঋণ পেতে পারি, তাহলে আমি মনে করি যে এই সেক্টরকে এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করা সম্ভব এই মুহূর্তে। দেশে বীজের মোট চাহিদা 54% পূরণ করে থাকে বেসরকারি খাত, আমরা যেটা জানি। ঠিক এখন কি অবস্থায় আছে? সত্যি কথা বলতে যদি শাকসবজি বলেন বা আলু বলেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে এর পরিমাণ অনেক বেশি। আমরা প্রায় 90% শাকসবজির বীজ যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে আমরা সরবরাহ করে থাকি, আর 10% হয়তো বা গভর্নমেন্ট থেকে। কিন্তু গভর্নমেন্টের একটা বড় একটা সেক্টর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ফিল্ড ক্রপস, যেরকম ধান, সরিষা বা মানে কি ধান, সরিষা, তারপর আলু, এগুলোতে হচ্ছে গভর্নমেন্টের তারা প্রায় 60-70% পর্যন্ত তারা হচ্ছে সরবরাহ করে থাকে। সো প্রাইভেট সেক্টরের যে ব্যাপারটা আছে, ইট ইজ দিনকে দিন হচ্ছে প্রাইভেট সেক্টর এগিয়ে যাচ্ছে, আর তাদের সরবরাহ বলেন, তাদের টোটাল যে রিসার্চ বলেন, তাদের মানে কি চেইন যেটা, মানে কি যে আপনার হচ্ছে সাপ্লাই চেইন যেটা আছে, দ্যাট ইজ মোর স্ট্রঙ্গার দ্যান গভর্নমেন্ট। একসময় গভর্নমেন্টে ছিল, বাট নাও প্রাইভেট সেক্টর। আচ্ছা, উচ্চ ফলনশীল সবজি বীজের সহজলভ্যতা আসলে কতটা জরুরি এই সময়ে? আমাদের কি সহজলভ্যতা আদৌ আছে কিনা? দেখেন, সবচেয়ে বড় কথা আমরা যদি চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে যে এখন আমরা যেখানে কাজ করছি সেখানে হচ্ছে কতগুলো জিনিসকে আমাদের মাথায় নিয়ে কাজ করতে হয়। যেরকম তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইল্ড, মানে কি যে কোন জাতটা হচ্ছে সবচেয়ে বেশি ফলন দেয়। দ্বিতীয়ত যে ব্যাপারটা আছে আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, কারণ আমাদের যে ব্যাপারই আছে সেটা রোগ প্রতিরোধ
ক্ষমতাটাকে হচ্ছে আমাদের রিসার্চের মধ্যে নিয়ে আসতে হয়। এবং থার্ড হচ্ছে যে জিনিসটা হচ্ছে লেস ইনপুট, তার মানে হচ্ছে কিছু কিছু যাতে আমাদেরকে যেটাতে কাজ করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ফার্টিলাইজার বলেন বা ইরিগেশন বলেন বা পেস্টিসাইড বলেন, ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটিগুলো নিয়ে আসলে তখন এই ইনপুটগুলো হচ্ছে আপনার অটোমেটিক্যালি কম ইয়ে করতে হয়। সো এই যে কাজটা আছে এটা রিসার্চেই করতে হয়। রিসার্চে করার পর যখন এই ভ্যারাইটিটা আমরা যখন দেখি যে দিস ইজ এ সাকসেসফুল ভ্যারাইটি, তখন সেটা আমাদের 2 থেকে 3 বছর বা 4 বছর সময় লাগে এটাকে মাল্টিফিকেশনস করে প্রপার সাপ্লাইটা হচ্ছে আমাদের চাষিদেরকে দিতে। সহজলভ্যতা আমি বলবো যে ডেফিনেটলি ইয়েতে, বাট এটা টাইম কনজিউমিং। আচ্ছা, ঠিক আছে, বাট এটি আমরা দিতে পারছি আর কি। কিছুদিন আগেই যে বাজেটটা আমাদের অর্থমন্ত্রী উত্থাপন করলেন, সেখানে বীজ খাত কতটা গুরুত্ব পেয়েছে বলে আপনার মনে হয়? দেখেন না, বীজ খাতের ক্ষেত্রে যদি বলি, ঠিক আছে, যেটা হচ্ছে আমি বলতে চাই যে প্রাইভেট সেক্টর থেকে যদি আমরা বলি, ঠিক আছে, আমরা সেরকম আহামরি কোনো বেনিফিট আমরা পাই, মানে কি প্রাইভেট সেক্টর পাইনি। এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে যে জিনিসটা আছে, সাবসিডি বলেন বা আদার থিংস, যেরকম ফার্টিলাইজার বা গভর্নমেন্টের যে এটা আছে, তারা এটাতে রিসার্চে তারা হচ্ছে বেশ ভালো আকারে হচ্ছে সহযোগিতা দিয়েছে। তবে আমি পার্সোনালি বাজেটে বলেন বা গভর্নমেন্টকে বলবো যে আমরা যারা প্রাইভেট সেক্টরে যারা আছি, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আলটিমেটলি দিস ইজ এ লেন্দি প্রসেস। তার মানে হচ্ছে আমাদের যে কোনো জিনিসকে এস্টাবলিশ করতে 3 থেকে 5 বছর কিন্তু সময় লাগে। সো সরকার থেকে যে লোন বা যে ব্যাপারটা আছে সেটা গ্রেস পিরিয়ডটা যদি তারা মোটামুটিভাবে 4-5 বছরের পর থেকে যদি তারা এইটাকে তারা মানে কি তাদের কনসিডারেশনে নেয়, তাহলে আমি বলবো যে বিবেচনা করার দরকার আছে বলে আমি মনে করি। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে প্রাইভেট সেক্টর উইল বি গেটিং বেনিফিটেড। আচ্ছা, কৃষি খাতের ইতিহাসে প্রথম বীজ নিয়ে সম্মেলন হয়ে গেল গত ফেব্রুয়ারিতে, কেমন ছাড়া পাওয়া গেল আসলে এটা নিয়ে জানতে চাইবো। তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। বিরতিতে যাবার আগে আমাদের অতিথির কাছে প্রশ্ন ছিল যে কৃষি খাতে ইতিহাসে প্রথম বীজ নিয়ে সম্মেলন হয়ে গেছে এই বছরেরই ফেব্রুয়ারিতে, কেমন সাড়া পাওয়া গেল? এটা আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট থিংস ইট হ্যাপেন্ড আমাদের সিড ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, কারণ কি আসলে সিড ইন্ডাস্ট্রি কোথায় এসে পৌঁছেছে, এটা দেশে এবং বিদেশে বাংলাদেশের পরিস্থিতিটা এই একটা ইভেন্ট ছিল যেখানে আমরা হচ্ছে তাদের কাছে তুলে ধরতে পারছি, আমাদের দেশেও এবং বিদেশেও। ঠিক আছে, আমি এই কারণে বিএসএর স্পেশালি সভাপতি আনিসুদ্দৌলা সাহেব, জেনারেল সেক্রেটারি কবির সাহেব এবং আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আছে ডক্টর আলী আফজাল সাহেব, আমি তাদেরকে রিয়েলি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছে আর কি। আমার খুব ফ্র্যাঙ্কলি বলি, এরকম যে একটা অনুষ্ঠান আমরা বা এরকম একটা আয়োজন যে আমরা বাংলাদেশে করতে পারবো, সেটাই আসলে মানে কি কেউ কোনোদিনও বিশ্বাস করেনি বা এই ইয়েতে আসেনি। দেখেন, বীজ ব্যবসা বলতে নিঃসন্দেহে খুব ভালো একটা উদ্যোগ ছিল, অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট। মানে কি আমি বলবো যে সিড ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট ওয়াজ দেয়ার। ঠিক আছে, দেখেন আগে বীজ ব্যবসা বলতে কি বুঝাতো, ধরেন আমি বীজ ব্যবসায়ী বলতে মানুষ একটা ধারণা ছিল যে কিছু বস্তা নিয়ে বসে আছে, তারপর হচ্ছে কিছু বীজ মানুষ আসবে হয়তো এসে বলবো যে ভাই 5 টাকার লাউয়ের বীজ দেন ভাই, এবং সেটা বাট নাও দিস ইজ নট দেয়ার, ইটস অ্যান ইন্ডাস্ট্রি। এবং আমি বলবো যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। এর দিনকে দিন ভালো বীজের ডিমান্ড আসতেছে। ঠিক আছে, এবং আমাদের দেশে সিড সেক্টরটা কতটুকু অর্গানাইজ হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু তার মাধ্যমে ফুটে উঠেছে। ঠিক আছে, এবং বিদেশ থেকেও অনেক বেশ কয়েকটা কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে এবং তাদেরও যে বক্তব্য যে
এখানে হচ্ছে হিউজ একটা পটেনশিয়ালিটি আছে সিডসের, গুড কোয়ালিটি সিডসের, কারণ 18 কোটি লোক আমরা যদি হিসাব করি যে সবাইকে তো খেতে হবে, এবং আমরা কিন্তু যদি হিসাব করি খাদ্য কিন্তু স্বয়ংসম্পূর্ণ। সো আসলে সিড ইন্ডাস্ট্রিটা কোথায় এসেছে সেটা হচ্ছে এটা একটা ভালো ইভেন্ট ছিল যেখানে আমরা এক্সপ্লোর করতে পেরেছি। আমি বলবো যে দ্যাট ওয়াজ এ গ্রেট ইভেন্ট। আচ্ছা, টেকনোলজির কথা আপনি বলছিলেন, বর্তমানে দেশে কৃষির সাথে প্রযুক্তির সমন্বয় কতটা আসলে হয়েছে এবং কতটা জরুরি এই সময়ে, এবং সাথে সাথে আমাদের যে কৃষি সেক্টরে অগ্রগতি কতটা হলো এই টেকনোলজির সাথে? আবারও এই কথাতে আসতে হবে যে ইফ ইউ কনসিডার 71 থেকে 73 খাদ্যে হচ্ছে ঘাটতি ছিল, বা তখন যে সমস্ত টেকনোলজি বলতে এখানে অনেকগুলো স্টেপ আছে। তার মধ্যে ধরেন সিড টেকনোলজি বলেন, তার মানে সিডের মানে কি যে আমাদের যে ইল্ড যেটাকে আমরা একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। যেরকম আগে ধান হয়তো 3 কি 5 মণ হতো, এখন হচ্ছে কিছুদিন আগেও হচ্ছে আমাদের কৃষিমন্ত্রী রাজ্জাক সাহেব বলেছেন 1 শতকে কিন্তু এখন 1 মণ হয়, যেখানে আগে হচ্ছে মানে কি দেখা যেত 10 শতকে 1 মণ হতো। তার মানে 10 টাইমস আমরা ইল্ডকে বাড়িয়ে ফেলতে পেরেছি। দ্বিতীয়ত যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাছ বলেন, গো সম্পদ বলেন, ঠিক আছে, সমস্ত এগ্রিকালচার সাইডে এখন তো ধরেন গরু ইন্ডিয়া থেকে সেরকম আসে না, বাট এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা কিন্তু এই মাংস বলেন, মাছ বলেন, সবজি বলেন, সব কিছুতেই কিন্তু আমরা মোটামুটি সেলফ সাফিসিয়েন্ট একটা ইয়েতে এসছে। এটা মেইন কারণই কিন্তু ইনপুট টেকনোলজি। আগে যে ইনপুটগুলো ছিল তার থেকে প্রচুর উন্নত মানের ইনপুট টেকনোলজি এখানে এসছে, এবং তার ব্যবহারটা হয়েছে আমাদের আসলে এখন। ওই কারণে বলবো যে এই যে ডিএই স্পেশালি গভর্নমেন্ট লেভেল থেকে যে এই টেকনোলজিগুলো ফার্মার পর্যায়ে পৌঁছায় দেওয়া বলেন, এবং প্রাইভেট সেক্টরে আমরাও যারা আছি তারাও যে টেকনোলজি মানে কি ইনপুট টেকনোলজিটা যে পর্যায়ে পৌঁছে দিতে পেরেছে, দিস ইজ এ ভেরি গুড থিংস, ইট হ্যাপেন্ড আমাদের দেশের জন্য। কিন্তু যে জায়গাতে আমাদের এখন কাজ করার দরকার বলে মনে করি সেটা হচ্ছে যে পোস্ট হারভেস্ট অ্যান্ড প্রিজার্ভেশন টেকনোলজি। ধরেন আমাদের কিন্তু যদি রিপোর্ট দেখেন প্রায় 30-35% হচ্ছে প্রোডাকশন বিভিন্ন আইটেমে আমাদের ওয়েস্ট হয়। এখন যদি আমরা এই কাজটা করতে পারি যে ধরেন পোস্ট হারভেস্ট টেকনোলজিগুলা মানে কি করে আমাদের আসলে আমরা সংরক্ষণ মানে কি যে হারভেস্ট করব, তারপর সেটাকে সংরক্ষণ করব, তারপর সেটাকে মানে কি মানুষের দ্বার পর্যায়ে পৌঁছে দেবো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যানাদার থিং ইজ সেফ ফুড প্রোডাকশন টেকনোলজি। সো এই দুটো জায়গাতে আমার মনে হয় যে এই কৃষি খাতকে যদি আমরা রিয়েলি ডেভেলপ করতে চাই এবং এটাকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই, এই টেকনোলজির উপরে আমাদের কাজ করতে হবে। অবশ্যই সেফ ফুড প্রোডাকশনের কথা আপনি বলছিলেন। আমাদের চাষাবাদের জায়গা কিন্তু আসলে ধীরে ধীরে কমে আসছে, এবং অনাবাদী যে জমিগুলো আছে বা পতিত যে জমিগুলো আছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাষাবাদ করার কথা বলেছেন, এবং সেই সাথে আমাদের দেশের যে জমির লবণাক্ততা আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের দেশ আসলে খুবই বন্যাপ্রবণ দেশ, প্রায় সময় দেখা যায় যে ফসল নষ্ট হচ্ছে। খাদ্য নিরাপত্তার জন্য এবং বীজ সংরক্ষণের জন্য আসলে আমাদের কি করা প্রয়োজন এই মুহূর্তে? দেখেন, খাদ্য নিরাপত্তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আপনি নিজেও যেটা বললেন যে আমাদের কিন্তু স্যালানিটি বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এবং যে ব্যাপারে আছে এর মধ্যেই হচ্ছে আমাদেরকে কিন্তু প্রোডাকশন, এই যে বৈরী যে চ্যালেঞ্জ এবারটা দেখেছেন হয়তো, যেরকম গরম বা ইয়েতে অনাবৃষ্টি। সো আলটিমেটলি এই জায়গাতে আমাদেরকে যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটি নিয়ে আসতে হবে। আপনি যদি বলেন সত্যি কথা বলতে আমরাও আমাদের কোম্পানি স্পেশালি হচ্ছে আমাদের যে রিসার্চ পার্টনার আছে তাদের সাথে হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিগুলো নিয়ে আমরা কাজ করছি, প্লাস হচ্ছে নিউট্রিশনস অ্যাডেড মানে কি যে ভেজিটেবল এগুলো নিয়ে কাজ করা হচ্ছে, কারণ দিস ইজ দ্য ফিউচার। মানে কি আমাদের হয়তো দেখবেন যে ভেরি ক্লিয়ারলি আমরা অপুষ্টিতে ভুগি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে ইয়েটা। তো আমরা যে সবজি বলেন বা অন্যান্য যে মানে কি এই সবজি বলেন বা শস্য বলেন, এর থেকে আমরা কিভাবে এই যে নিউট্রিশনগুলো নিতে পারি তার উপরে হচ্ছে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে কাজ করছি। সো আপনি যে কথাটা বললেন এটা খাদ্য নিরাপত্তার জন্য বা ইয়ের জন্য যেটাই দরকার আমাদের হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিগুলোকে নিয়ে আসা দরকার।
উই হ্যাভ কাম আপ উইথ রিয়েলি গুড ভ্যারাইটিস, যেরকম আমরা 12 মাস কলিফ্লাওয়ার আমরা হচ্ছে, বাট ইট ডিফারেন্ট, একটা ভ্যারাইটি না, বাট দিস এ ডিফারেন্ট ভ্যারাইটি, বাট ডিফারেন্ট ওয়েদারের সাথে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ভ্যারাইটি আর কি। তারপর হচ্ছে ভেরি শর্টলি আপনারা দেখবেন যে সব রকমের সবজি কিন্তু এখন বাজারে পাওয়া যায়, শসা বলেন, ঝিঙ্গা, করলা। সো উই আর ওয়ার্কিং অন দ্যাট, এবং আমরা মনে করি যে আমরা একটা মানে কি আমাদের রিসার্চ বলেন বা মানে কি যে চাষি পর্যায়ে আমরা সেই জায়গাতে নিয়ে যেতে পেরেছি বলে মনে করি। আচ্ছা, বীজ নিয়ে আসলে কাজ করার কথা কেন মাথায় আসলো, যে আপনি কেন বীজ নিয়ে কাজ করার কথা চিন্তা করেছেন, এবং সেই সাথে আপনি এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডে আছেন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। উন্নত মানের যে বীজগুলো আছে, বিশেষ করে 12 মাসি সবজির যে বীজগুলো আছে, আপনাদের প্রতিষ্ঠানের ভাবনা কি আসলে এগুলোকে আরো বাড়ানোর জন্য বা এনহ্যান্স করার জন্য? সত্যি কথা বলতে বীজ ব্যবসাতে কেন আসছে, এটা হচ্ছে আমার ফাদার হচ্ছে হি স্টার্টেড দিস বিজনেস। আমি ধরেন বিদেশ থেকে পড়াশোনা করে এসে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ইউ নিড টু ডু সামথিং ফর দ্য সোসাইটি অ্যান্ড ফর ইয়োর সেলফ অ্যাজ ওয়েল। সো আমরা যদি দেখি, ঠিক আছে, এটা কিন্তু একটা সেবামূলক কাজ। মানে কি যে আপনি যদি ভালো বীজ বা ভালো মানে কি বীজ যদি চাষিদের কাছে তুলে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তারা যে বেনিফিটেড হচ্ছে, তখন অ্যাজ আই সেড এককালে তারা খুব দরিদ্র। আপনি হিসাব করে দেখেন, হয়তো 10 বছর আগেই রংপুর বলেন, কুড়িগ্রাম বলেন, সবাই কিন্তু বলতো এখানে মঙ্গা এরিয়া। সো আলটিমেটলি এই ভালো উন্নত মানের মানে কি যে শস্য উৎপাদন করে তারা কিন্তু আজকে স্বয়ংসম্পূর্ণ, এখন মঙ্গা বলে কোনো জায়গা নেই। সো দিস ইজ এ বলবো যে দিস ইজ এ হলি প্রফেশনস ইয়েতে। সো দিস ইজ ওয়ান থিং। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কাজ করার অনেক সুযোগ আছে। সত্যি কথা বলতে যে যখন আমরা ভালো কিছু চাষিদের কাছে তুলে দিই এবং আমরা যখন সেখানে ওটা দেখতে যাই, এটা হচ্ছে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, রাদার দ্যান মানে কি ওখানে মনিটরিং যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এতে। আমি যদি বলি, ঠিক আছে, খুব ফ্র্যাঙ্কলি হয়তো বা কোনো এলাকাতে রাজনীতিক একটা সমাবেশ করতে গেলেও লোকজনকে ডাকতে হয়, কিন্তু আমরা যখন একটা ফার্মার ফিল্ডে যাই, একটা ভালো ক্রপ হলে পরে আশেপাশে সবাই সেটাকে জানতে পারে, অবশ্যই, অ্যান্ড দে কামস উইথ দ্য মানে কি তাদের নিজের আগ্রহে কিন্তু তারা আছে, যেখানে হচ্ছে আমাদের একটা ভালো একটা ইয়েতে। আর আপনি যেটা বললেন যে 12 মাসি, হ্যাঁ, আমরা অনেকগুলো জাত নিয়ে কাজ করছি, এবং ডিজিজ স্পেশালি ফলন, এবং আমরা হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্সের উপরে কাজ করছি। সো উই আর ডুইং লটস অফ ওয়ার্ক অন দ্যাট। আচ্ছা, 12 মাসি সবজির বীজের কথা আমরা বলছিলাম, এখন যদি একটু ফুল নিয়ে কথা বলি, কারণ যে কোনো দিবসে দেখা যায় যে ফুলের চিন্তাটা প্রথমে আসে, এবং গতকালকে আমাদের এটি নিউজের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী গেল, আমরাও চিন্তা করেছি প্রথমে ফুল দিয়ে আসলে পুরো অফিসটাকে কিভাবে সাজানো যায়। এই যে ফুল, সেটা কিন্তু খুবই সম্ভাবনার একটি খাত। এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কি করছে, বা ফুলের যে বীজগুলো আছে সেটাকে নিয়ে? আমরা খুব রিসেন্টলি মানে এই বছর থেকে মানে আমরা হচ্ছে একটা ফিজিবিলিটি স্টাডি করেছি, এবং ফিজিবিলিটি স্টাডি করার পরে আমার যে কোম্পানি আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছি। সো এই বছর আমরা হচ্ছে বেশ ফুলের হচ্ছে ট্রায়ালিংয়ে যাব, যেটা হচ্ছে হাই ভ্যালুড ফ্লাওয়ার্স, এবং হচ্ছে যেটা হচ্ছে ডেকোরেটিভ ফ্লাওয়ার্স অ্যাজ ওয়েল। ধরেন যেরকম আমরা আপনাদেরকে বলি, আপনি 12 মাসে আমরা হচ্ছে সূর্যমুখী একটা বীজ দিয়ে মানে কি ফ্লাওয়ার মানে কি যেটা হচ্ছে ডেকোরেটিভ ফ্লাওয়ার আমরা হচ্ছে সাপ্লাই করব, যেটা হচ্ছে উইদিন 2 মান্থসের মধ্যে আপনি হচ্ছে ফুল সহকারে, অ্যান্ড ইউ ক্যান কিপ ইট ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। কাট ফ্লাওয়ার মানে কি ওটাকেও কেটে আপনি যদি ভার্সে রাখেন তাহলে ওটা প্রায় 5 থেকে 7 দিন মতো থাকবে আর কি। এছাড়াও হচ্ছে যেগুলো আমাদের ওয়েদারের সাথে, কারণ যেহেতু আমরা ট্রায়াল শুরু করব, আমি আশা করি যে সামনের বছর থেকে আমরা অনেক মানে কি বিউটিফুল যেগুলো হচ্ছে আমরা বিদেশে দেখি, ঠিক আছে, আমাদের ওয়েদারের সাথে যেগুলো স্যুট অলরেডি করেছে, কিন্তু এবারটা আমরা মাল্টি লোকেশন ট্রায়ালে যাচ্ছি। আমরা আশা করি যে সামনে থেকে ইউ উইল গেট এ ভেরি নাইস ফ্লাওয়ার। অবশ্যই, নিশ্চয়ই ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের আরো অনেক কাজ করার খাত আসছে এবং সুযোগ আসছে সামনে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে এটিএন নিউজকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম কৃষি উৎপাদনে ভালো বীজ নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন সোপান মালিক ব্যবস্থাপনা পরিচালক AR মালিক সিডস প্রাইভেট লিমিটেড। আজকে হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্ত। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও নিশ্চয়ই আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটিএন নিউজের সঙ্গে থাকবেন।
অসংখ্য ধন্যবাদ।